শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থাপনা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। বিকেলে কার্গো ভিলেজে ৮ নম্বর গেইটে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, কার্গো ভিলেজে আগুন নেভানোর প্রত্যক্ষ বা পরোক্ষে কোনো কার্যকর ব্যবস্থাপনা ছিল না। তিনি বলেন, এই স্থাপনায় স্টিল অবকাঠামোর পাশাপাশি ছোট ছোট কম্পার্টমেন্ট থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে। এসব কলামের ভেতরে ফাটল ধরছে, এতে স্থাপনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাজুল ইসলাম জানান, কেমিক্যাল পুড়ে অন্য একটি বিক্রিয়া তৈরি হয়েছে, এতে পরিবেশের কিছুটা ক্ষতি হলেও তা খুব বেশি নয়। প্রায় ২৭ ঘন্টা পর আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। অতিরিক্ত সতর্কতা হিসেবে 4টি ইউনিট রাখা হবে বলেও জানান তাজুল ইসলাম। ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের। এই স্টিলগুলো কেটে ঢোকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল, এটা একটা ঝুঁকিও ছিল। আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম, মানে সিস্টেমেটিক যে প্রসেসটা থাকে সাধারণত, এক্সিট রুট, আপনার এসকেপ রুট, এইগুলো এখানে কম ছিল। আগুন লাগার দীর্ঘ সময় পরও ফায়ার সার্ভিসের কর্মীদের বিমানবন্দরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। যদিও বেসামরিক বিমান উপদেষ্টার দাবি, ফায়ার সার্ভিস সঠিকভাবেই কাজ করতে পেরেছে। কার্গো ভিলেজে শনিবার দুপুরে আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটার ও আনসার সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট সেখানে গেলেও দীর্ঘ সময় তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের। আগুনের ঘটনাটি পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখার দাবি তাদের। ফায়ার সার্ভিসের গাড়িগুলি আসলো, তাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সে ঢুকতে পারলো না, আগুন নিবানোতে অংশগ্রহণ করতে পারলো না, হইলে হয়তো কিছুই হইতো না। আর এটা নাশকতা কিনা অনেকে প্রশ্ন করতেছে, এটাও মানে উড়িয়ে দেওয়া যায় না। এটাও সরকারকে মাথায় রাখতে হবে, রেখে তদন্ত করতে হবে। যা যদি নাশকতা হয় তো অবশ্যই নাশকতাটা নিয়ে আমাদের কাজ করবে ওনারা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, সব অভিযোগ আমলে নিয়েই তদন্ত করা হবে। তবে শুরুতে মালামাল সরানোর মতো অবস্থা ছিল না বলেও দাবি তার। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। আগুনের কারণ নির্ণয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একাধিক কমিটি করা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমানবন্দরের আগুনের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে 7 সদস্যের তদন্ত কমিটি করেছে সরকার। 5 নভেম্বরের মধ্যে রিপোর্ট দেবে তারা। এদিকে পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, সচিবালয়ে আগুনের তদন্তের মতোই স্বচ্ছ হবে বিমানবন্দরের ঘটনার তদন্ত। শাহজালাল বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেড সহ বিভিন্ন স্থানে পরপর কয়েকটি আগুনের ঘটনায় রোববার সচিবালয়ে জরুরি বৈঠকে বসে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির প্রধান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। উপদেষ্টা জানান, শাহজালালে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে হবে এ কমিটিকে। বিভিন্ন স্থাপনাগুলোতে এই ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে, কিন্তু কার্যকর নাই। এমনি আছে, কার্যকর নাই। সেগুলি কেন কার্যকর নাই সেটাও জানতে চাওয়া হচ্ছে সবার কাছ থেকে। এদিকে পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, সাম্প্রতিক প্রতিটি আগুনের ঘটনার তদন্ত হবে। সচিবালয় অগ্নিকাণ্ডের তদন্তের মতো এগুলোও হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। তো সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরের কথাটা বলতে পারবো। তবে ঘটনা তদন্তের ক্ষেত্রে সরকারের কারিগরি ঘাটতি আছে বলে মনে করে দুর্যোগ মন্ত্রণালয়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় মোট 21টি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল হয়েছে। সে কারণে তৈরি হয় শিডিউল বিপর্যয়। শনিবার দুপুরের ফ্লাইট ছাড়ে রাতে এবং রাতের ফ্লাইট গেছে রোববার ভোরে। তবে সকাল থেকে স্বাভাবিক হয়েছে ফ্লাইট ওঠানামা। দুপুরে বিমান উপদেষ্টা জানান, ক্ষতিগ্রস্ত যাত্রীদের মাশুল দেবে সরকার।
আগুনে পুড়ে ছাই শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। শনিবার রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বন্ধ ছিল ফ্লাইট চলাচল। প্রথম ফ্লাইট ছাড়ে রাত ৯টা ৬ মিনিটে। শিডিউল বিপর্যয়ের চাপে দুপুরের ফ্লাইটগুলো ছাড়ে রাত 11টার দিকে, আর সন্ধ্যার ফ্লাইট যায় গভীর রাতে। বাতিল করা হয় কয়েকটি ফ্লাইট, অনেক যাত্রীকে ফিরেও যেতে হয়েছে। আমি মালয়েশিয়া যাব, আমার ফ্লাইটের 7:15, এখন ভিতরে গেলে বলা যাবে আমার ফ্লাইট সঠিক কিনা। ফ্লাইটে সমস্যা না, আমি যোগাযোগ করছি, তাতে সমস্যা হয় নাই বলছে। চেন্নাইতে আমার ফ্লাইট ছিল রাত্রে 10টা 10:30 পর্যন্ত ওয়েটিংয়ে রেখেছে, রাত্রে 10টার পরে ফ্লাইট ক্যান্সেল করেছে ওরা। তো ক্যান্সেল করার পর আমি আবার তারা 3 দিন পরে ফ্লাইট দিতে চেয়েছিল, বাট আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট আছে 20 তারিখে, আমি ইন্ডিগোর অফিসে গিয়ে ফ্লাইট রিশিডিউল করে আজকে ফ্লাইট নিয়েছি। তবে রোববারের ফ্লাইটগুলো ছেড়েছে নির্ধারিত সময়েই। বিমান উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত যাত্রীদের দায়িত্ব নেবে সরকার। প্রায় 21টার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ডাইভার্ট করা ফ্লাইটগুলো। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের কথিত পিয়ার আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে এক ফেসবুক পোস্টে একথা বলেন তিনি। আরও বলেন, সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপের বিষয়ে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে পিয়ার আন্দোলন তোলা হয়েছে। বলেন, তারা মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরির আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটি ছিনতাই করেছে। জামায়াতকে একটি কাঠামোগত পিয়ার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। এটিকে জামায়াতের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। এছাড়া জামায়াত ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ নাহিদ ইসলামের। বিকল্প প্রতীক দিতে এনসিপিকে 19 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইসি, কিন্তু এখনও তার সুরাহা হয়নি। বরং ইসিতে গিয়ে এনসিপি নেতারা জানিয়ে এসেছেন অন্য প্রতীক নয়, সাপ্লাই তাদেরকে দিতে হবে। ইসির সঙ্গে বৈঠক শেষে হাসনাত আবদুল্লাহ মনে করেন, কমিশনকে নিয়ন্ত্রণ করছে কয়েকটি দল এবং সংস্থা, তবে কমিশনারের জবাব কোনো দলের কাছে মাথা নত করে না ইসি। রোববার ছিল ইসির প্রতীক চূড়ান্ত করার শেষ দিন, কিন্তু এনসিপির শাপলা প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এ নিয়ে ইসির সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেছেন এনসিপি নেতারা। তারা বলেন, শাপলা প্রতীক পাওয়ার পক্ষে এনসিপির কাছে একটি গাইডলাইন চেয়েছে ইসি। নেতারা মন্তব্য করেন, কমিশনের কার্যক্রমে আস্থা নেই তাদের। নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়, শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই। এখন আমরা বিকল্প কেন নিব? এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে। আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি। জুডিশিয়ারি থেকে একজন, যিনি জুডিশিয়ারি থেকে এসেছে, উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন। যিনি সিভিল সার্ভিস থেকে এসেছে, উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন। আর যিনি ডিজিএফআইয়ের প্রেসক্রিপশন বা আর্মি থেকে এসেছে, উনি ওইখানে কাজ করতেছেন। আমরা বলেছি এই নির্বাচন কমিশনকে জনগণের নির্বাচন কমিশন বানাতে হবে। এদিকে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম জানান, নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তি বা দলের কাছে মাথা নত করে না। কমিশন নিরপেক্ষ, নির্বাচন কমিশন কোনো অন্যায়ের প্রতি মাথা নত করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায়বদ্ধ। আইনের কাছে সে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে, কোনো গোষ্ঠীর কাছে, কোনো দলের কাছে, কোনো প্রার্থীর কাছে মাথা নত করবে। সিলেটে সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো চ্যালেঞ্জ নেই। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সত্যিকারের জুলাই যোদ্ধারা সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি এতে জড়িত থাকতে পারে। দুপুরে গুলশানের কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছু উচ্ছৃঙ্খল লোকজন ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এতে জুলাই যোদ্ধারা জড়িত বলে বিএনপি বিশ্বাস করে না। প্রকৃত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চলছে, তবে তা সফল হবে না। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেছেন, কাটছাঁট করে আংশিকভাবে প্রচার করা হয়েছে, এর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। গণভোটের বিষয়ে প্রয়োজনে আবারও আলোচনা হতে পারে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। সবকিছু বিবেচনায় সরকার প্রজ্ঞাপন জারি করবে বলে প্রত্যাশা তার। সরকারও সম্ভবত একটা তদন্ত টিম করেছে, তাদের ফাইন্ডিংস কি আসে দেখা যাক। তবে আমার মনে হয় কিছু কিছু ঘটনা একই সূত্রে গাথা, যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো কোনো গোষ্ঠী, তার সাথে হয়তো পতিত ফ্যাসিবাদের দোসররা এবং পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে, তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে গণ অধিকার পরিষদ। আছে বিএনপি বা বড় কোনো দলের দলের জোট যাবার পরিকল্পনাও। তবে এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হলে পাল্টে যেতে পারে হিসেব নিকাশ। সুষ্ঠু নির্বাচনের জন্য জুলাই সনদ বাস্তবায়ন চান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ২০১৮ সাল শুরুতে কোটা সংস্কার আন্দোলন, পরে ডাকসুর ভিপি নির্বাচনের মধ্য দিয়ে আলোচনায় নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুন সহ বেশ কজন ছাত্রনেতা। পরে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারীরা ২০২১ সালে গঠন করেন গণ অধিকার পরিষদ। নানা সময় আওয়ামী সরকারের বিরুদ্ধে সমালোচনা, নূরের উপর ধারাবাহিক হামলা, রাজপথে আন্দোলন সহ নানা কর্মসূচি দিয়ে আলোচনায় দলটি। স্বৈরশাসনের পতনের পর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চায় গণ অধিকার পরিষদ। তাই আগামী নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দিতে চায় দলটি। আছে জোট গঠনের চিন্তাও। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদেরও আলাপ আলোচনা চলছে। একটা হচ্ছে যে নির্বাচনী জোট করা, এবং আরেকটা হচ্ছে যে অন্তত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেই আসনগুলোতে নির্বাচন করবেন সেখানে একটি দলের প্রার্থী হলে অন্য দলের সেখানে প্রার্থী থাকবে না। তবে হিসেব পাল্টে যেতে পারে গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হলে। এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে পুরনো সম্পর্ক ধরে নির্বাচন কেন্দ্রিক ঐক্য হলে ভোটের মাঠে বড় পরিসরে প্রভাব ফেলা সম্ভব, বলছেন দলটির সাধারণ সম্পাদক। দুই দলের উত্থান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবং আমাদের রাজপথের বোঝাপড়া আছে, সম্পর্ক আছে। আমরা মনে করি যদি এই দুটি দল এক হয় সেক্ষেত্রে অবশ্যই নতুন নাম হতে হবে, এবং যারা আসলে তাদের দলের নেতৃত্বের জায়গায় রয়েছে, আমাদের দলের নেতৃত্বের জায়গায় রয়েছে, আলোচনা এবং সাম্যের ভিত্তিতে এই নেতৃত্ব ফরমেশনটা ঠিক করতে হবে। নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা আছে তাদের। অভিযোগ, পতিত সরকার পালিয়ে গেলেও থেমে নেই ফ্যাসিবাদী পরিকল্পনা। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা গুলি করে মানুষ হত্যা করেছে, দমনপীড়ন করেছে, এদেরকে গ্রেপ্তারে যদি বিশেষ অভিযান নির্বাচনের আগে না চালায় সেক্ষেত্রে নির্বাচনী পরিবেশ তৈরি করা অত্যন্ত কঠিন হবে। নির্বাচন না হওয়া থেকে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে। কাজে আগামীতে যদি একটা সুষ্ঠু নির্বাচন না হয় তাহলেও কিন্তু বাংলাদেশ একটা বড় ধরনের আবার সংকটে পড়বে। প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর এই কাঠামো দিয়ে আমার মনে হয় না যে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নূর রাশেদের। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচারও চান তারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ি ভাড়া ৫% বৃদ্ধির প্রজ্ঞাপন তো মানছেনই না, উল্টো শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন এমপি ও শিক্ষকরা। তারা বলছেন ৩ দফা আদায় না হলে আন্দোলন আরও বেগবান হবে। রোববার শহীদ মিনার থেকে ভুখা মিছিলও বের করেন শিক্ষকরা। পরে অনশনের বদলে সোমবার শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেন আন্দোলনকারীরা। ৮ দিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তারা। ৫% বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপনও প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে, এই যে স্কুলে তালা লেগেছে, চলবেই তালা, চলবেই তালা। ২,০০০ টাকা বাড়ি ভাড়া একটা কুড়ে ঘরে পাওয়া যায় না। এই কারণে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের ন্যূনতম 20% অবশ্যই কার্যকর করতে হবে। এই যে আমাদের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করতেছে, অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত ঘৃণাজনক।
শিক্ষকদের আন্দোলনে একত্রতা জানিয়েছেন ডাকসুর ভিপি। হুঁশিয়ারি দেন শিক্ষকদের দাবি মেনে না নিলে ফ্যাসিস্টের মতো পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা, তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না। আপনারা যদি এটা করতে না পারেন আপনাদের এখানে থাকার দরকার নাই। আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ, খুনি হাসিনা এবং তার দূষরদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ করতে। সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। সোমবার অনশনের পরিবর্তে শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেন তারা। প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য, প্রয়োজনে সচিবকে বিদায় করতে হবে। আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাআল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে। শিক্ষকরা বলছেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। চালিয়ে যাবেন শান্তিপূর্ণ আন্দোলন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গামিনীর তৈরি করা উইকেট হতো হলুদ, হেমিংয়ের উইকেট কেন কালো হলো? মিরপুরে উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের পর পিচ নিয়ে তুমুল সমালোচনা উঠেছে। বিসিবি চেষ্টা করেও স্পোর্টিং কানেকশন করতে পারছে না। তবে সেখানে কারো দোষও দেখছেন না বোর্ড পরিচালক ইফতেখার মিঠু। স্পিন দিয়ে উইন্ডিজ বধকে বিতর্কিত করার বিপক্ষে তিনি। এক যুগের বেশি সময় মিরপুরে রাজত্ব চলেছে গামিনীর। তার উইকেটে খেললে ব্যাটারদের ক্যারিয়ার নষ্ট হবে, আলোচিত এমন মন্তব্যও করেছেন সাকিব। সেই গামিনীকে সরিয়ে মিরপুরে আনা হয়েছে হেমিংকে। তারপরেও কেন পরিবর্তন আসলো না উইকেটে? কেন এত কালো হলো হেমিংয়ের উইকেট? কালো মাটি, এই কালো মাটি ছিলই আগে। যেটা ছিল হকি, মরা ঘাস দিয়ে রোল করতো, তাতে যখন আপনার ঘাস দিয়ে রোল করতো ওটা যখন আস্তে আস্তে হতো, এটা ইয়েলোইশ হয়ে যেত, তখন কালোটা এত দেখা যেত না। এখন টনি হেমিং নিজের বিয়েতে এই ঘাস দিতে চায় না। 2006 সালের দিকে মিরপুরের উইকেটে বড় পরিবর্তন আনা হয়েছে। এরপর লম্বা সময়ের জন্য তেমন কাজ করা হয়নি। চট্টগ্রাম, সিলেটের মতো উইকেট চাইলে কমপক্ষে 1 বছর অপেক্ষা করতে হবে। মিরপুরের উইকেটের সয়েল আমাদের চেঞ্জ করতে হবে, কিন্তু প্রবলেম দেখেন কোথায়। আমার এখন মাত্র গ্রাউন্ড 3টা, আমি যদি পুরা রিলে করতে চাই আপনার উইকেট, তাহলে 8-9 মাস, বছর খানেক পরে আবার ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি খেলা দেখতে পারবেন। সো এই 1 বছর ঢাকা শহরে কোনো খেলা হবে না। উইকেটে পরিবর্তন আনতে সর্বোচ্চ চেষ্টা করছে বিসিবি। তবে এই জন্য বাংলাদেশের জয়কে ছোট করে দেখার সুযোগ নেই, বলছেন এই পরিচালক। খেলাকে ছোট করতে পারবেন না। আপনি যে ঋষাদ যে বোলিং করেছে, আপনি যে কি গুড লাইন অ্যান্ড লেন্থে বোলিং করেছে, আপনি খেয়াল করেন। সো খেলাটা আলাদা। আই থিঙ্ক বাংলাদেশ টিম হ্যাজ প্লেড ভেরি ওয়েল। ইয়েস, উইকেট আমাদের আরও বেটার হওয়া উচিত, হ্যাঁ, আর সেই প্রক্রিয়ায় কিন্তু আপনার চলছে। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসা গেছে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সেই ধারাবাহিকতা রাখবে বাংলাদেশ দল, এমনটাই আশা করেন বিসিবির এই পরিচালক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন প্রতিভার খোঁজে নামছে বিকেএসপি। আগামী 25 অক্টোবর দেশ জুড়ে শুরু হচ্ছে গোল ও ছক্কার ফুলঝুরি শীর্ষক প্রতিভা অন্বেষণ কার্যক্রম, যেখানে অনূর্ধ্ব 16 ফুটবল এবং ক্রিকেট খেলোয়াড়দের খুঁজে বের করা হবে জাতীয় পর্যায়ের জন্য। বিকেএসপির মহাপরিচালক জানিয়েছেন, বাছাইকৃতদের তথ্য দেওয়া হবে বিসিবি এবং বাফুফকে। দেশের ফুটবলে যেমন গোল স্কোরারের অভাব রয়েছে, তেমনি হার্ড হিটার ব্যাটারও সীমিত। বিষয়টিকে মাথায় রেখে দেশব্যাপী এক ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিভা অন্বেষণের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। গোল ও ছক্কার ফুলঝুরি শীর্ষক এই আয়োজনে অনূর্ধ্ব 16 বছর বয়সী প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করা হবে। আগামী 25 অক্টোবর এই কার্যক্রম অনুষ্ঠিত হবে ঢাকা বিকেএসপি সহ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে। প্রতিটি ভেন্যুতে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে বাছাই প্রক্রিয়া। ভালো স্কোরার দরকার, যে এই বারের মধ্যে, নেটের মধ্যে বল সে ঢুকাতে পারবে। এই জন্য আমরা একই রকমভাবে ফুটবলের ক্ষেত্রে বিভিন্ন ডিস্টেন্স থেকে যে কে কতটা স্কোর করতে পারে, এইভাবে একই রকমভাবে ক্রিকেটের মতো করে ভালো স্কোরার আমরা নিয়ে আসবো। নিয়ে এসে বিকেএসপিতে আমরা একদিনের একটা টুর্নামেন্টের মতো আয়োজন করে আমরা যে ভালো স্কোরার ফুটবলের এবং ক্রিকেটের হার্ড হিটার ব্যাটসম্যান বের করব।
দেশের 8টি বিভাগ থেকে ফুটবল ও ক্রিকেটে 2 জন করে মোট 16 জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। আগামী 1 নভেম্বর ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাই পর্ব। একই সাথে এদের ডাটাবেসটা আমরা ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশনের সাথে শেয়ার করব। আর ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে যে যাদেরকে আমরা সিলেক্ট করব তাদেরকে যদি কোনো একটা ক্যাপসুল ট্রেনিং দেওয়ার মাধ্যমে বিকেএসপির আমরা যে এই ট্রেনিংটা প্রদান করতে পারি। অনূর্ধ্ব 16 বছর বয়সী আগ্রহী খেলোয়াড়দের জন্ম সনদ, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সহ উপস্থিত থাকতে হবে নির্ধারিত ভেন্যুতে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে যানবাহনের বাড়তি মাশুল স্থগিত করে 57 টাকায় বহাল রাখা হয়েছে। এই সিদ্ধান্তের পরে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয় পরিবহন মালিকরা। দুপুরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করেন আন্দোলনকারীরা। এর আগে একই দাবিতে সকাল 9টা থেকে 4 ঘন্টা কর্মবিরতি পালন করেন সিএনএফ এজেন্টরা। বন্দরের জেটিগুলোর সামনে নেই যানবাহনের চিরচেনা ভিড়। বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে পরিবহন শ্রমিক মালিকদের কর্মবিরতির কারণেই এমন চিত্র তৈরি হয়েছে। একই দাবিতে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করে সিএনএফ এজেন্টরা। ট্যারিফ প্রত্যাহারের দাবি ছিল তাদেরও। জোর দাবি জানাচ্ছি, বন্দর যে অযৌক্তিক ট্যারিফ বৃদ্ধি করেছে সেই ট্যারিফ যেন প্রত্যাহার করা হয়। প্রায় 13,000 শ্রমিক কর্মচারী যারা এই ট্যারিফের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সংকট নিরসনে বন্দর ভবনে শ্রমিক মালিকদের নিয়ে জরুরি বৈঠকে বসে কর্তৃপক্ষ। এ সময় শুধুমাত্র বন্দরে পরিবহন প্রবেশে বাড়তি মাশুল স্থগিত করে পূর্বের 57 টাকায় বহাল রাখে বন্দর কর্তৃপক্ষ। আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত বন্দর চেয়ারম্যান মহোদয় উপদেষ্টা মণ্ডলীর সাথে আলাপ আলোচনা না করে কোনো সিদ্ধান্ত আসবেন না, এবং উনি বর্তমানে আমাদের গেট পাস পূর্বে বহাল রেখেছেন। আপাতত সবকিছু স্থগিত ঘোষণা করেছেন আমাদের জন্য। আমাদের ট্রাক কাভার ভ্যান আগের নিয়মেই চলবে। গতকাল থেকে এমন অচল অবস্থায় প্রভাব পড়ে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে। রপ্তানিবাহী কন্টেইনার আইসিডি থেকে বন্দরে না আসায় কন্টেইনার ছাড়াই 6টি জাহাজ ছেড়ে যায় বন্দর থেকে। অ্যাজ অন টুডে আজকে পর্যন্ত হিসেবে আমাদের প্রায় 44,500 টিউজ আছে। তো এটা এখনো পর্যন্ত আমাদের ধারণ ক্ষমতার মধ্যেই আছে। তো আমরা আশা করছি এখন কাজ শুরু হয়ে গেলে এই অবস্থাটা আবার স্বাভাবিক হয়ে আসবে। এর আগে গত 15 অক্টোবর চট্টগ্রাম বন্দর 23টি খাতে 41% পর্যন্ত মাশুল বৃদ্ধি করে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গাড়ির শোরুমে চাঁদাবাজি এবং হামলার প্রতিবাদে সব শোরুম অর্ধ দিবস বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রিকন্ডিশনড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা। রাজধানীর প্রগতি সরণি এলাকায় যান মানববন্ধনে বক্তারা বলেন, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা টেলিফোনে হুমকি দিয়ে তাদের কাছে চাঁদা দাবি করেছে। এমনকি প্রায়ই শোরুমে ককটেল নিক্ষেপ করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে তারা। এ সময় সংগঠনটির সভাপতি আব্দুল হক জানান, চলতি বছরের আগস্ট মাস থেকে কয়েকবার শোরুমে ককটেল নিক্ষেপ করে কিছু দুর্বৃত্তকারী। এমন অবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। এ সময় সংগঠনের সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, অক্টোবরের 30 তারিখের মধ্যে আইনি সহায়তা না পেলে সরকারকে কোনো রাজস্ব দেবে না বারভিডা। পাশাপাশি আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। আর অবিলম্বে সন্ত্রাসী গোষ্ঠীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। সকল চাঁদাবাজ, সকল সন্ত্রাসীদেরকে এই বার্তা দিতে চাই যে আমরা তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমরা সরকারের সাথে আছি, আমরা আমাদেরকে তাদেরকে প্রতিহত করব। নভেম্বরের 1 তারিখ থেকে আমরা গাড়ি ছাড় করা বন্ধ করব, রাজস্ব দেওয়া বন্ধ করব, রেজিস্ট্রেশন বন্ধ করব। যাত্রী চাপ সামলাতে বাড়ল মেট্রো রেল চলাচলের সময়। রোববার সকাল 7টার পরিবর্তে 6:30টায় ট্রেন ছাড়ে উত্তরা স্টেশন থেকে, আর মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত 10:10। নতুন সূচিতে শুক্রবার বেলা 3টার পরিবর্তে 2:30টায় চালু হবে মেট্রো রেল। এতে যাত্রীদের কিছুটা সুবিধা বাড়বে আশা নগরবাসীর। রোববার সকাল 6:30 উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে ট্রেন, যা এতদিন ছাড়ত সকাল 7:10। বর্ধিত সময়ে মেট্রো রেল চলাচল করায় খুশি যাত্রীরা।
সকালে যাত্রীর চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। নতুন সূচিতে সেবার মান আরও বাড়বে আশা যাত্রীদের। আমি যাব লৌহজং, তো পরে গেলে আসলে আমার অফিসটা ধরতে সময় লস হইতো, তো এখন ভালো হয়েছে ভাই। কুমিল্লা যাব, গিয়ে অফিস ধরবো। হ্যাঁ, এর আগে ছিল 7:10, 7:10 রওনা দিলে আমার জন্য একটু দেরি হয়ে যেত। আধা ঘন্টা আগে আসার কারণে আমি এখন টাইমলি যেতে পারবো। উত্তরা থেকে মতিঝিল প্রতিদিন চলাচল করে 4 লাখের বেশি যাত্রী। সময় বাড়ানোর পাশাপাশি মেট্রো রেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। তারা বলছেন, ট্রেন চলাচলের সময় বাড়ায় দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে। সকালবেলা যাই, দেখা যাচ্ছে যে এদিকে রিক্সা পাওয়া যায় না, এদিকে অনেক সমস্যা হয়, বাস টাস থাকে না। সেক্ষেত্রে মেট্রোটা সকাল সকাল অন করে আমাদের ভালো হয়েছে। খুবই একটা বুদ্ধিদীপ্ত কাজ হয়েছে যে আসলে যারা অফিস যায় তাদের কথা ভেবে যে টাইমটা আগানো হয়েছে আর কি। এদিকে মেট্রো রেলের ট্রিপ বাড়াতে পরীক্ষা নিরীক্ষা চলছে। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা ডিএমটিসিএল এর। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।